আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনারা এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি বলতে চাচ্ছি যে অজিত দোভাল আমাদের খলিলুর রহমানকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন। তো 15 দিনের সময় আসলে কি কারণে বেঁধে দিয়েছেন, কি জন্য বেঁধে দিয়েছেন, সেই বিষয়টাতে আলোচনা করার আগে আপনাদের সামনে আমি জাস্ট 3টা বিষয় নিয়ে একটু একটু করে কিছু জিনিস একটু বলি। আসলে যেটা না বললেই নয়, ছোট ছোট করে 3টা বিষয় আপনাদের একটু বলে দিচ্ছি। এরপর আমরা আসলে আসছি সেই 15 দিনের সময়টা কি, কোথায়, কিভাবে পেলাম। বা প্রথম কথা সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখনো শেখ হাসিনার বিচার, ফাঁসি ফাঁসি ফাঁসি, এইটা নিয়ে ব্যাপক উৎপাত, এখনো কথাবার্তা চলছে। এরপর আপনার এই আমাদের এনসিপির নেতা তিনি বলেছেন, খলিল সাহেব আপনি আপনার বিমানের পাশের সিটে বসাইয়া শেখ হাসিনা লয়ে এসেন, আমরা এখানে ফাঁসি দিব না, এই ধরনের কথাবার্তাও বলতেছেন। তো এখন আমার মতে আমরা যারা আওয়ামী লীগ করি বা আমরা যারা বঙ্গবন্ধু লীগ করি, শেখ হাসিনা লীগ করি, তারা এই ফাঁসির রায় এইটা যে হবে এটা আমরা সবাই জানতাম। কারণ আমরা সবাই এটাও জানতাম যে এই বিচারে এই কোর্ট কোনোদিন কইব না যে শেখ হাসিনাকে বেকসুর খালাস দেওয়া হইলে ওনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হইলে, এই কথা তো বলবে না, যে এটা বিশ্বাস ছিল আমাদের সবার, না? ফাঁসির রায় হবে এটা আমরা জানতাম। এবং ফাঁসির রায়, তবে একটা জিনিস অবাক হয়েছে আমি, সেটা কি জানেন, যে ফাঁসির রায়টা এইভাবে দেওয়াতে একটা অবাক হয়েছে। আমি কি মনে করছিলাম আপনাদের একটু বলি ভাই, মাইন্ড করেন না তো। আমি ভাবছিলাম যে তারা একটা ফাঁসির রায় দিবে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হইল, তবে ওনার ফাঁসিটা হইতে হবে শাহবাগের মোড়ে, সেইখানে ওনাকে ফাঁসি দেওয়া হবে। এরপরে ওনার শরীরের কাপড় চোপড় খুলিয়া, সমস্ত বস্ত্র খুলিয়া, সেইটা নিয়ে আমরা টুপি টাপা পইরা একটা মিছিল করব এই কাপড় দেখাইয়া, এবং সেই দেহটা দেখাইয়া আমরা নারকীয় একটা মিছিল করব, এর কাছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব, নামাজ পড়ব বাইতুল মোকাররমের সঙ্গে, এরকম রায় দিবে বলে মনে করছিলাম। ওইটা দেয় নাই, এর জন্যই মানে আমি খুব একটা হইতে পারিনি যে এটা কি রায় দিলেন, নর্মাল একটা রায় দিলেন আপনারা। তো তারপরও দিয়েছেন ওনারা। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যদি ক্ষমতা থাকে তো আমারই ধরে নিয়ে যায় দেখাক, সে তো শেখ হাসিনা। আরে শেখ হাসিনা তো বহু দূর কি বাধে, তাদের হেডাম বা ক্ষমতা থাকলে আমার এটা ওই যে বিশেষজ্ঞের একটা পশম ছিঁড়া নিয়ে দেখা, যে আমার এই দেশ থেকে একটা পশম ছিঁড়া নিয়ে দেখাইছে, আর তারা শেখ হাসিনা। সুতরাং এই বিষয়টা নিয়ে আর, এই বিচার নিয়ে আর কথা কম না, জাহান নামে যা তোরা, আর এরকম 2000 ফাঁসি দে, কোনো কিচ্ছু করতে পারবি না, এটা লোমও ছিটতে পারবি না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে আজকের যুগান্তর যারা পড়েছেন, জাস্ট আজকের যুগান্তর যারা পড়েছেন তারা হয়তো জানেন, এটা রিপোর্ট হয়েছে যে আবার সে একই কথা, রিফাইন্ড আওয়ামী লীগ। তো এইবার দেখাইছেন কারা, কাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ? শিরিন শারমিন চৌধুরী, যিনি আমাদের স্পিকার, ওনাকে আসলে অনেকদিন কেউ জানেও না, তবে আমরা যতটুকু জানি ওনাকে সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে রেখেছেন, কারণ হচ্ছে যে পরবর্তী সংসদ হইলে সংসদ সদস্যদের তো পড়াইতে হবে, শপথ তো নয়, তবে এই জন্য নাকি ওনাকে সেনা ক্যাম্পে রেখেছেন অথবা সরকার কোনো জায়গায় রেখেছেন, সেটা জানি না, আসলে সঠিক জানি না, সেই জন্য বলতেও পারছি না। তো এখন বলা হচ্ছে যে আজকের যুগান্তর যে শিরিন শারমিন চৌধুরী আসতে পারেন, অথবা আইবি রহমান আসতে পারেন, অথবা সাবের হোসেন। তো গত মাস 1.5 মাস আগেও সাবের হোসেন চৌধুরী নিয়ে একটা কথা হয়েছিল, কিন্তু সাবের হোসেন চৌধুরী নিজেও বলছেন যে আমি শেখ হাসিনা বিহীন অন্য কিছু চাই না, এখানে হবে না। আর আইবি রহমান তো বর্তমানে ভিতরেই আছেন, সুতরাং এটা কি, শিরিন শারমিনের কথা কেউ জানেই না গত 14 মাসে উনি কোথায় আছেন, সুতরাং কিভাবে কি। তো আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, দেখেন ইনফরমেশনটা মিলাইতে পারেন কিনা। আপনাদের মনে আছে যে শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো, প্রথমবার বাংলাদেশে ফেরত আসলো সেই 81 সালে,
তখন মোটামুটি সবাই একরকম ছিল। এরপরে আপনার 87-88 দিকে যায়া আওয়ামী লীগ, এই আব্দুর রাজ্জাক গ্রুপ, ওনারা একটা ডিভাইডেশনে গেলেন। তখন সেখানে অনেক চেষ্টা করছে দলটারে ভাইয়েন না এক জায়গায় রাখেন। আর এই আব্দুর রাজ্জাক গ্রুপ কারা তো জানেন, বাকশাল। এরা 91 ইলেকশনে আওয়ামী লীগ হারার পেছনে বাকশালীটা কাজ করছে। আর এই বাকশালী গ্রুপটা কারণে তখন আওয়ামী লীগ বিভিন্ন আসনে হারছে। যেন আমি নিজেই বলতে পারি, যেমন চট্টগ্রাম 9 আসন হারছিলেন এক বাকশালীর কারণে, 8 আসন হারছিলেন আরেক বাকশালীর কারণে। এরপরেও সারা বাংলাদেশে এটা হয়েছিল। এরপরে যখন আপনার 90-এর পরে যখন আবার পুরো বাকশাল আওয়ামী লীগে মিশে গেল, মানে বাকশাল গ্রুপটা মিশে গেল, মানে তৎকালীন সময় জাতীয় ছাত্রলীগ, বাকশাল জাতীয় ছাত্রলীগ, হয়তো জাতীয় ছাত্রলীগ বললে অনেকে বুঝবেন, বাকশাল বলতে সবাই বুঝেন। এরা মিশে যাওয়ার পরও কিন্তু এদের ভিতরের কিছু লোকের ওই জিনিসটা রয়ে গেছে, কোনটা, আমরা বাকশালী, আমরা জাতীয় ছাত্রলীগ, আমরা সব বলবো, শেখ হাসিনা বলবো না। এই গ্রুপটা কিন্তু কাজ করছে দীর্ঘদিন, প্রায় এরা 2000 পরবর্তীতে এরা খুব সক্রিয় ছিল। মানে ওই বাকশাল মিশে যাওয়ার পরে, পুরো মিশে যাওয়ার পরও আওয়ামী লীগের সাথে এই গ্রুপটা ছিল। এবং এই গ্রুপটা গত 17 বছরও ছিল, বহাল তবিয়তে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ধান্দা পানি করছে। এবং এখনো আপনারা দেখে রেখেন, এখনো এরা বহাল তবিয়তে আছে, এদের কোনো ক্ষতি নেই। এরা এনসিপির বিভিন্ন সমন্বয়কদের সাথে ব্যবসা বাণিজ্য চালায় যাচ্ছেন। এরা আপনার বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন, কেউ কেউ আমেরিকা যাচ্ছেন, সৌদি আরব যাচ্ছেন, সেখান থেকে আবার বিমানবন্দরে দিয়ে আসছেন যাচ্ছেন। এদের কিন্তু কেউ একটা পশমও ছিল না, মানে এরা সবকিছু আছে। এরা যাচ্ছেন আসছেন, এরা ওই করছেন, সবকিছু ব্যবসা বাণিজ্য করছে, ওদের সব চলে। এদেরকে মানে এরা আওয়ামী লীগ না, তাহলে এরা কারা? এরা সেই বাকশাল। এই গ্রুপটা অলরেডি 6 জন ব্যক্তি ঢাকা এবং চট্টগ্রাম মিলে কলকাতায় গেছিল যে একটু কথাবার্তা বলবে আপার সাথে। সেখান থেকে ওদের কথা বলার চান্স দেয়নি, যার কারণে তারা ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন। এবং এই গ্রুপটাই দেখবেন সবসময়, এই গ্রুপটা আওয়ামী লীগের ভেতরেও আছে, ছাত্রলীগে আছে, যুবলীগে আছে, মহিলা লীগে আছে, মানে সব জায়গায় আছে। এবং কোনো কোনো জায়গাতে দেখবেন যে এই গ্রুপটা খুব ভালো পজিশনে আছে এবং এরা নিশ্চুপ, এবং এরা বাকিদেরকেও নিশ্চুপ থাকার জন্য প্ররোচনা চালায়। এই গ্রুপটাই আছে, এরাও চেষ্টা করেছিল। তো এই গ্রুপটার কারণে, এবং এখন যে 3 জনের নাম বললাম, যুগান্তর, এটা আমার কথা না, যুগান্তরের পত্রিকাটা পড়লে আপনারা পাবেন। সুতরাং এটা বিচ্ছিন্ন অবস্থা, এগুলো নিয়ে আপনারা কেউ মন খারাপ হওয়ার দরকার নাই, বা এগুলোর ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। যতদিন আপা আছে, যতদিন জননেত্রী শেখ হাসিনা আছে, ততদিন আমরা শেখ হাসিনার সাথে আছি নাকি। আর তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আসলে এই বন্দর, আমাদের চট্টগ্রাম বন্দর। তো বন্দর তো এখন ঠিক 17 তারিখে, যেদিন আমাদের নেত্রীর ফাঁসির রায় কার্যকর রায় দিয়েছে, সেই দিনে একদম সেম টাইমে আবার 32টা মধ্যে ভাঙা বাড়ি ভাঙতে গেছে। সুতরাং ভাঙতে গেছে, এবং এইটা নিয়ে এখন আবার কেউ কেউ বলতেছেন, হ্যাঁ দেখছেন, আপনার বাপেরে জিগান, অমুকরে জিগান, কেন এই 32টা? আরে ভাই, ভাঙ্গা তো এটা কিছু নাই, এখন আর ভাঙলেও কি, আর ফুটবল খেলার মাঠ বানাইলেও কি? সেনাবাহিনী তখন চাইছে ভাঙছে, এখন সেনাবাহিনী দেখাইছে যে না, আমরা একটু লিবারাল আছি, ভাইয়েন না এর দূর। এইটা নিয়ে অতি আপনাদের একদম সেনা প্রধান, সেনাবাহিনী দেখেন ভাঙতে দেয় নাই, আমেরিকান চাপে ভাঙতে দেয় নাই, এইসব হাইপ তোলা লাভ নাই। তার কারণ কি জানেন? এই কথাটা বলার কারণ কি? সেটা হচ্ছে যে আপনার, তাও আজকেরই ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের মান্যবর সুধী ইউনূস ওই সেনাবাহিনীর একটা প্রোগ্রামে গিয়েছিলেন গতকাল। সেই প্রোগ্রামে গিয়ে উনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তি, যে সেনাবাহিনীর কারণেই এই অভ্যুত্থান বা এই সরকারকে দ্রুত পতন করার সম্ভব হয়েছে। বুঝছেন কে বলতেছে এটা? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলছেন সেনাবাহিনীর কারণে এই সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছিল। তার মানে কি, সেনাবাহিনী যে, আমরা এতদিন যারা বলছি সেনাবাহিনী পিছিয়ে ছিল, অনেকে বলছেন যে না 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 না, এইভাবে বললেন না ওইটা, সেটা আজকে ডক্টর ইউনূস ওপেন মুখে স্বীকার করে দিলেন যে সেনাবাহিনী করেছে কাজ। তো এই ছিল 3টা। তো এখন আসা যাক,
সেই আপনার 15 দিনের কি বিষয়। আপনারা জানেন যে গত পরশুদিন রাতেই আপনার খলিলুর রহমান, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, উনি ইন্ডিয়াতে গিয়েছেন। তো উনি ইন্ডিয়াতে যাওয়ার কারণ হচ্ছে যে এই ওনাকে কেন পাঠানো, এর আগে আরেকজনের নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেই ব্যক্তিকে ইন্ডিয়া অ্যাকসেপ্ট করে নাই। আর ইন্ডিয়া এর আগে খলিলুর রহমান যখন ইনুস গিয়েছিল ওই যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর সাথে যেবার প্রথম একটু মিটিং হয়েছিল, সেই সময় আপনার অজিত দোভাল চরম বেইজ্জতি করছিল খলিলুর রহমানকে, যে তুমি আমাদের সাথে কথা বলার মতো ক্যাপাসিটি নেই, তুমি হচ্ছে রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, তুমি ওখানে যাই কথা বল, তুমি রোহিঙ্গা নিয়ে থাকো, নিরাপত্তার তুমি কি বুঝো। যার কারণে সে অপমান সহ্য করে ডাক্তার ইউনূস আসার পরে ওনারা বললেন যে পদ আমাদের জন্য ছিল না, জীবনে আমাদের দেশে ছিল না, এই নিরাপত্তা উপদেষ্টা বানাইলো খলিলুর রহমানকে, মানে অজিত দোভালের কাছাকাছি, ওই যেমন কেজিবি প্রধানের কাছাকাছি বা সিএএ প্রধানের কাছাকাছি একটা সিস্টেমে ফালাইলো আর কি। তো সে খলিলুর রহমান আসলে মূলত ইউএসএ ছিল বা কাতার ছিল বা ইউএসএ ছিল, এরকম কিছু একটা হবে। মানে উনি তার আগে বাংলাদেশে আসার আগে আপনার ওই আমেরিকাতে যাইয়া ওনাদের যে 3 বাহিনী প্রধান, যে ইন্ডিয়ান যে মহিলা এখন বর্তমানে কি জানি নাম, ভাই নাম আমি মনে রাখতে পারি না ভাই, মাপ চাই আপনাদের কাছে, বয়স হয়ে গেছে নাম মনে থাকে না। ওই যে মহিলা যিনি আছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত, ওনার সাথে কথা বলে এসেছেন। তো ওনাকেও নাকি বলেছেন যে মানে উনিও ইউনূসের ব্যাপারে, মৌলবাদীর ব্যাপারে কথা বলেছেন, কিন্তু আসলে কি কথা হয়েছে সেটা জানি না। তো এতটুকু জানি যে মৌলবাদ নিয়ে বা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা হয়েছে। এরপর উনি কাতার থেকে ঢাকায় এসে আপনার ইয়ের সাথে কথা হয়েছে, কি বলে আমাদের ইউনূস কাকার সাথে একটা বৈঠক হয়েছে জাস্ট 12 মিনিটে। সেই বৈঠক শেষ করে ওখান থেকে সরাসরি উনি বিমানে চেপেছেন। সেই বিমানে উনি দিল্লি গিয়েছেন একদিন আগে। তার কারণ কি জানেন, ওনাদের যে জিও লেটার সেখানে নাকি লেখা হয়েছে যে আজকে মিটিং আছে, মিটিং এর পরেও একটা টাইম দেওয়া আছে, 4টা বা 5টার সময় ওনার ফ্লাইট ধরতে হবে, ওনার ফেরত আসতে হবে, বেশি থাকতে হবে না। যার কারণে সম্ভবত একদিন আগেই উনি চলে গেছেন যে ভাই টিকিট চেঞ্জ কর, একদিন আগে যাইগা। ওখানে দিল্লিতে গেলেন। তো দিল্লিতে ওনাদের জন্য যে হোটেল রুম বুক করা ছিল, দিল্লিতে আপনার 3টা রুম বুক করা ছিল, খুব কস্টলি হাই ক্লাস রুম, ওখানে উঠেন নাই, উনি ওই হোটেলে উঠেন নাই। উনায় এখন যা বলা হচ্ছে যে উনি সম্ভবত আপনার এই ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে উঠেছেন বা কোথাও উঠেছেন। এইটা আসলে এখন কেউ আমরা বলতে পারি না যে আসলে কোথায় উঠেছে। তো ওখানের পরে উনি ওই দিন রাতে ডিনার টেবিলে, যেই ছবিটা আপনার ব্যানারে দেখছেন, ডিনার টেবিলে অজিত দোভালের সাথে কথা হয়েছে। সেখানে নাকি অজিত দোভাল সরাসরি ওনাকে আপনার দিয়েছে, যে একটা কথা বলেছে যে বাংলাদেশে ওই যে দিল্লিতে যে ইয়েটা হয়েছে, দিল্লিতে যে বোম ব্লাস্ট, এইটার সাথে বাংলাদেশে কে কে জড়িত বা বাংলাদেশের কারা কারা জড়িত এবং কে কে ছিল, সেগুলো উনি বলেছেন বলে একদম কনফার্ম নিউজ। আর কে কে জড়িত সেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, তারপরে আপনাদের সুবিধাতে আবার বলি, যারা শুনে নেন। সেখানে যেটা পাওয়া গেছে, এটা বিভিন্ন মিডিয়াতে এসে গেছে অলরেডি, এবং ইন্ডিয়ার 4টা গোয়েন্দা সংস্থার রিপোর্টও নাকি সেম, এটা আসবে হয়তো আপনারা জানবেন, যে জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহরির ঢাকা প্রধান এবং ইব্রাহিম ইলাহি জাহির পাকিস্তানের জামিয়াতে মারকাজি আল ইহাদ নেতা। শালার এইসব হারামচোদা সংগঠনের নামও আমার ফরতালি না ভাই, কি নাম। এরপরে ডাক্তার নাসিরুল গনি, যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি এখন আছেন, যিনি সচিব, মানে এটা হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র সচিব যিনি, উনি মোহাম্মদ আজিজ, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আজিজের কথা বলছেন, এবং আপনার আনসারুল্লাহ বাংলা টিমের 2জন এবং সুমন আহমদ বিস্ফোরক বিশেষজ্ঞ, এরা ছিল পাকিস্তানের আপনার ওই যে লস্করি তৈয়বার প্রধান নেতা। এরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। আপনার ওই যে আমাদের যে এখন যে স্বরাষ্ট্র সচিব আছে, এ তো যখন নিয়োগ পাইছে তখনই পেপার পত্রিকায় লেখা আছে যে এই হিজবুত তাহরির সাথে যুক্ত ছিল। এবং নর্থ সিটি কর্পোরেশনের যেই লোক, যে হিজবুত তাহরির আরেক নেতা, নর্থ সিটি কর্পোরেশনের যে মেয়র এখন, সেও সেম, মেয়র তো না, ও প্রশাসক আর কি, সেও সেম। এদের ব্যাপারে অনেক লেখালেখি হয়েছে বাংলাদেশের পত্রপত্রিকায়। এরা এই ঘটনায় নাকি এখন জড়িত, এটা একটা 100% প্রমাণ আছে। যেই কথাটা আপনার অজিত দোভাল বলছেন।
এই খলিলকে বলছে। এছাড়াও খলিলকে 42টা স্পট, 42 স্পট, 42টা স্পটের কথা বলেছে, যেগুলো বাংলাদেশের ভিতরে। রাজশাহীতে আছে, খুলনাতে আছে, রংপুরে আছে, যশোরে আছে, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে। পুরো বাংলাদেশে 42টা স্পটের কথা বলেছে, যেখানে সন্ত্রাসী ট্রেনিং দেওয়া হয়, যেখানে সন্ত্রাসীদের গোপন মিটিং করা হয়, যেখানে বিভিন্ন এই জামাতুল মুজাহিদিন, তারা আল কায়দা, অমুক তমুক যা আছে, ইসলামী সংগঠন যতগুলো আছে, সন্ত্রাসী সংগঠন, এগুলো সবগুলোর ঘাঁটি বাংলাদেশে এখানে আছে। এবং এদের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই, পাকিস্তানি ইন্টেলিজেন্স সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে। ভিডিও ফুটেজ সহ নাকি দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যে 15 দিন সময় দেওয়া হয়েছে কাকে, আপনার আমাদের খলিলকে, যে 15 দিনের ভিতরে যদি এগুলোর অ্যাকশন, মানে যেটা দেখার মতো অ্যাকশন যদি না হয়, তাহলে যে কোনো মুহূর্তে ওনারা ওনাদের অ্যাকশন করে যাবে, তখন কেউ কিছু বলবে না। এই যে ইন্ডিয়ার এই বোমা হামলায় যে আপনার জড়িত কে, বাংলাদেশ যে জড়িয়ে পড়েছে, এটা কিন্তু আপনারা গতকালকে এই 2-3টা মিডিয়ায় সজীব জয়ের কিছু কথাবার্তা, ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে সে নিজেও বোল্ডলি বলেছে। এবং একটা জিনিস সজীব জয় বলেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্র মানে আমেরিকান গভর্নমেন্ট উভয়ই চিন্তিত বাংলাদেশের মৌলবাদীদের এই উত্থান এবং এইসব জঙ্গি কর্মকাণ্ডে। এটা কিন্তু একটু খেয়াল করেন যে কর্মকাণ্ডে এটা জড়িত। এবং একটা মজার বিষয় বলি, গত 15 বছরের মধ্যে লাস্ট 3-4 বছর, মানে আমাদের শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের লাস্ট 3-4 বছরের মধ্যে ডোনাল্ড লু নামে একজন ছিলেন না, ওই যে এশিয়ান বিষয়ক যে ছিলেন, যার দায়িত্ব ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এগুলার জিও পলিটিক্স বা ইয়েটা যে দেখতেন, সে ডোনাল্ড লু, মানে যার কথা বলা হয়, যার কথা কয়েকদিন আগেও পত্রিকাতে আসছে যে সেনাবাহিনীকে বলেছিলেন যদি তোমরা ছাত্রদের পক্ষে দাঁড়াও, তাইলে ছাত্রদের পক্ষে না দাঁড়ান, গুলি করেন, সরকারের পক্ষে দাঁড়ান, তাহলে আপনাদের জাতিসংঘ বাহিনী থেকে বাইর করে দিব, স্থগিতাদেশ দিব, এগুলো বলছিলেন, মনে আছে? সেই লোক, তাকে চেঞ্জ করে এখন তার জায়গায় বসানো হচ্ছে পল কাপুর। অলরেডি বসাই দিচ্ছে ওনাকে পল কাপুর। এই পল কাপুরটা কি? পল কাপুর হচ্ছে যে অরিজিনালি ইন্ডিয়ান বংশোদ্ভূত, তার জন্ম দিল্লিতে, তার পড়ালেখার অনেকটাই দিল্লিতে হয়েছে এবং এরপরে আমেরিকাতে। তবে উনি একজন শিক্ষক এবং গবেষক। আর ওনার সবচেয়ে গবেষণার কাজ কি জানেন? গবেষণার কাজটাই হচ্ছে যে ইসলাম এবং মৌলবাদী শক্তি। এবং ওনার গবেষণাটা টোটালি পাকিস্তানের ইসলামিক মৌলবাদীদের নিয়ে যে গবেষণা করেছিলেন, যে উনি বলেছিলেন যে ওই গবেষণা, যে ওই মৌলবাদীরা ইসলামাইজেশনে যে মৌলবাদীটা আছে সেটাকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত করে রাষ্ট্রীয় নিয়ম কারণ মেনে ফেলছে। সেই ব্যক্তি যে কিনা গবেষণা করছে কি নিয়ে, মৌলবাদীদের উত্থান, জঙ্গি, সন্ত্রাসী, হিজবুত তাহরির, মাহিরি, অমুক তমুক যা যা আছে লস্কর তৈয়বা এদের নিয়ে, সেই ব্যক্তিকে এখন ঠিক ডোনাল্ডুর জায়গায় না বসাইছে। বুঝতে পারছেন হিসাব? তার মানে কিভাবে মারতেছে দেখেন। ওইদিকে আমেরিকার 3 বাহিনী প্রধান, উনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন সনাতনী মহিলা। এইদিকে পাল কাপুর, উনি আবার এই ইসলামাইজেশনের কারণে যে মৌলবাদীদের মাইরা দিতেছে ডট ডট, ওই ব্যক্তি প্যানা বসাইছেন, যিনি এই অঞ্চলে, এশিয়ান অঞ্চলে যে মৌলবাদী শক্তি, এইটার উপর গবেষণা করেছেন দীর্ঘদিন, একদম বাটাম লাগায় মারেন, ওনাকে বসানো হয়েছে। এবং এই মুহূর্তে ওই যে আপনার আরেকটা ছিল না আমাদের দেশে, হাঁস এখন একটা চুপ, সে তো নাই পর, সে তো এক পর্যায়ে মানে ওই প্রয়োজনে খালেদা জিয়া সরাইয়া নিজেই বিএনপির দায়িত্ব নেয়, জামাতের দায়িত্ব নেই, এই অবস্থা ছিল। তারে সরাইয়া এইখানে যারা আনছে, ওই বেটা হচ্ছে আবার চরম বিরোধী চায়না। এই মুহূর্তে যাকে পাঠাবে আমেরিকা আমাদের বাংলাদেশে, আমেরিকান অ্যাম্বাসিডার চরম মানে চায়না বিরোধী, সে চায়না হবে না, তারা দায়িত্বই দিচ্ছে চায়না থেকে দূরে রাখার যে নিউজ গভর্নমেন্টকে। আবার একটা জিনিস দেখছেন, ঘুরে ফিরে এক জায়গায় আসছে শেখ হাসিনার বিচারের এই যে রায় যেটা দিল, এইটার জন্য কিন্তু আমেরিকা কোনো কথা বলা নাই, চুপ।
একদম, মানে তারাও এমন একটা ভাব যে তোর 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 রায় তোর বৈরাতে তোর হাতে। আবার আমেরিকান বিভিন্ন যে সংস্থাগুলো আছে, মানবাধিকার সংস্থা, ওরা ঠিকই সবাই চিল্লাইতেছে। যেমন আজকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের 5 দেশের যে সংস্থা আছে, মানে ইউরোপিয়ান ইউনিয়ন চলেই এদের উপরে, এরা আজকে বিবৃতি দিয়ে বসছে। জার্মান, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, এরকম 5টা বড় সংগঠন, মানে যারা চাইলে ওই সংগঠনগুলো চাইলে ওইসব দেশের সবকিছু নাড়াইয়া দিতে পারে কয়েক ঘন্টার ভেতরে। এই সংগঠনগুলো বিবৃতি যে এটা পুরোপুরি ফাউল। সুতরাং এই বিচার কার্য নিয়ে আর কথা বলবো না। এবং আপনারা এখন বুঝছেন যে 15 দিনের সময়, সেই কথায় আবার আসে, সেই 15 দিনের সময় হচ্ছে এই 42টা বেজ ভাঙিয়ে দিতে হবে। বাকি ওই যে 2টার কি করবে সেটাও দায়িত্ব। আর বাড়াবাড়ি করতে মানা করেছে। যদি 15 দিন, আগামী 15 দিন বা 15 দিনও সময় পাই কিনা জানি না, কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সম্ভবত দেখবে। হয়তো 4-5 তারিখ থেকে, আমরা ডিসেম্বরের 4-5 তারিখ থেকে হয়তো দেখতে পারি যে কোথাও না কোথাও মরছে পড়ছে। এবং আরো বলে দিচ্ছি যে এই যে সন্ত্রাসী সংগঠন আইএসআই এর যেসব সংগঠনগুলো বাংলাদেশে আসে, এইটা যদি আগামী 72 ঘন্টার ভিতর বন্ধ না করায়, সেটার অ্যাকশনও ইন্ডিয়া নিবে বলে আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন। এবং এই ইনফরমেশন গুলো হয়তো আপনারা মনে করতে পারেন যে ধর ভাই আপনি কি থেকে, আজকে না হোক কালকে না হোক 1 সপ্তাহের ভিতরে আমি যা বলেছি তাই আপনারা দেখতেও পাবেন, শুনতেও পাবেন বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল, ইউটিউবারের কাছ থেকে। জয় বাংলা। প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ নাজুক অবস্থায় রয়েছে। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের মধ্যে যে শীতলতা দেখা দিয়েছে তা এখন নতুন ভূ রাজনৈতিক মোড় নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন। বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। কিন্তু তার এই সফর এমন এক সময় হলো যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। আর শেখ হাসিনা গত বছরের আগস্ট থেকে ভারতে আছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানালেও কোনো কাজ হয়নি। যখন দুই দেশের সম্পর্ক ভালোও নয় খারাপও নয়, বরং অনাস্থার সম্পর্কে পরিণত হয়েছে, তখন ডক্টর খলিলুর রহমানের এই হঠাৎ দিল্লি সফর এবং প্রধান দ্বিপক্ষীয় বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে? এটা কি সম্পর্কের বরফ গলানোর প্রাথমিক প্রয়াস, নাকি পর্দার আড়ালে চলতে থাকা গুরুতর নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতার আলোচনা? বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান 18 নভেম্বর দিল্লি পৌঁছান। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানের বুধবার মানে 19 নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা ছিল। সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি মঙ্গলবার অর্থাৎ 18 নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন। ভারতের একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, খলিলুর রহমান সন্ধ্যা 6:30টার পর দিল্লিতে পৌঁছেছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন আগামী 20 নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে, আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলে খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে। দর্শক, পরিকল্পনা পাল্টে একদিন আগে জনাব খলিলুর রহমানের ভারত যাওয়া নিয়ে বেশ আলোচনার জন্ম দেয়। এটা কি দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার কোনো ইঙ্গিত, নাকি অন্য কোনো আলোচনার সুযোগ তৈরি করা? এই জল্পনাতে যথারীতি সরগরম মূলধারার সামাজিক গণমাধ্যম। দর্শক, খলিলুর রহমানের ভারত সফরের আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি এর কথা। এটা ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর একটি বহুপাক্ষিক নিরাপত্তা জোট। এদের মূল কাজ হলো সন্ত্রাসবাদ বা সামুদ্রিক ঝুঁকির মতো সমস্যাগুলো একসাথে মোকাবেলা করা। আর বাংলাদেশ হলো এই জোটের সবচেয়ে নতুন সদস্য। কিন্তু বিশ্লেষক এবং গণমাধ্যমের খবরগুলোর ইঙ্গিত হলো সিএসসি সম্মেলন একটি উপলক্ষ্য মাত্র, বরং লক্ষ্য হলো অনেক জরুরি দ্বিপাক্ষিক আলোচনা করা।
কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে জনাব খলিলুর রহমান ভারত গিয়েছেন। সেটির ইঙ্গিত আরো স্পষ্ট হয়ে ওঠে যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা পরিকল্পনা পাল্টে একদিন আগে দিল্লিতে যেতে বিমান ধরেন। দিল্লিতে পৌঁছে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। 19শে নভেম্বর তাদের এই বৈঠক হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসির কাজ এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রধান প্রধান দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন দেশ দুটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয় আলোচনায় ছিল তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের কনক্লেভে সাধারণত অনুষ্ঠানের ফাঁকে সাইডলাইন বৈঠক হয়, কিন্তু পরিকল্পনা পাল্টিয়ে একদিন আগে গিয়ে কনক্লেভের আগেই বৈঠক করাটা বিশেষ কিছুর বার্তা দেয়। 16 মাসের শীতল নীরবতার পর কেন ভারত ও বাংলাদেশ এই বৈঠক করলো আর তাতে কি কি আলোচনা হলো তা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় হলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা ও সেখান থেকে বক্তব্য দেয়া। এই প্রেক্ষাপটে ডক্টর খলিলুর রহমানের এই সফরকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত মৃত্যুদণ্ডের রায়। গত 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে অনুরোধ জানাবে বলেছে। তবে এই ইস্যুতে দিল্লি তার অবস্থান পরিষ্কার রেখেছে। একাধিক ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, নয়াদিল্লি মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এমন দৃশ্য কল্পনাও করা যায় না। বিশ্লেষকদের মতে প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমী ধারা আছে যা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভারদাস মনে করেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ভারত বাংলাদেশের ক্ষমতাসীন শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে। ভারদাস আরো মনে করেন, হাসিনাকে হস্তান্তর করার অর্থ হবে বর্তমানে ক্ষমতায় থাকা ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া। দিল্লির সূত্রগুলো বলছে, অজিত দোভাল ও খলিলুর রহমানের বৈঠকে শেখ হাসিনার বিষয়টি আলোচনায় উঠে এসেছে, কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের প্রত্যর্পণ নীতিতে মৃত্যুদণ্ড একটি জিল ব্রেকার বা চুক্তি ভঙ্গকারী উপাদান। যদিও 2013 সালের চুক্তিতে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়নি, তবে ভারতীয় সুপ্রিম কোর্টের নজির এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা এখানে বড় বাধা। বৈঠকে 2005 সালের একটি কেসের কথা তুলে ধরা হয়েছে ভারতের পক্ষ থেকে। সেটি হলো আবু সালেম মামলা। 2005 সালে পর্তুগাল থেকে গ্যাংস্টার আবু সালেমকে প্রত্যর্পণ করার সময় ভারত সরকার পর্তুগিজ আদালতকে একটি সার্বভৌম নিশ্চয়তা দিয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং 25 বছরের বেশি কারাদণ্ড ভোগ করতে হবে না। পরবর্তীকালে যখন ভারতীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তখন এটি নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয় এবং সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এই বলে যে সরকারের দেওয়া আশ্বাস অবশ্যই পালন করতে হবে। ডক্টর রহমানের সাথে আলোচনায় ভারতীয় পক্ষ সম্ভবত এই নজিরটি তুলে ধরেছে। যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল ইতিমধ্যেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাই ভারতের পক্ষে তাকে প্রত্যর্পণ করা আইনত অসম্ভব, কারণ ভারত এমন কাউকে এমন দেশে ফেরত পাঠাতে পারে না যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নিশ্চিত সম্ভাবনা রয়েছে। এটি ভারতের নিজস্ব আইনি কাঠামো এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, শেখ হাসিনার ইস্যুটি নিয়ে দুই দেশের মধ্যে বেশ বড় সড় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। আর এই রাজনৈতিক অচলাবস্থাটা শুধু আলোচনার টেবিলেই থেমে থাকেনি, এটা সরাসরি পড়েছে অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে। ভিসা বন্ধ করা থেকে শুরু করে জরুরি পণ্যের আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া পর্যন্ত দুই দেশই একে অপরের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রশ্ন হলো, তারপরও শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় দেওয়ার পরও কেন ভারত বাংলাদেশকে নিমন্ত্রণ জানিয়েছে? বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো, শেখ হাসিনার প্রত্যর্পণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভারত খলিলুর রহমানের এই সফরের মাধ্যমে তার গভীর নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা করতে চাইছে। ভারতের নীতি নির্ধারকরা বলছেন, গঙ্গা চুক্তির মতো বিষয়গুলো নির্বাচিত সরকার এড়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রে অপেক্ষা করা সম্ভব নয়।
সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে অজিত দোভাল বাংলাদেশে পাকিস্তান ও চীনের সামরিক বাহিনী এবং উগ্রপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। ভারতের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের মাটিকে যেন ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করা না হয়। অজিত দোভালের আমন্ত্রণের প্রধান কারণই হলো এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে খোলাখুলি আলোচনা করা। এর পাশাপাশি তিস্তা নদী মহাপরিকল্পনা নিয়ে চীনের সহায়তা চাওয়ার বিষয়টি দিল্লিকে দারুণভাবে উদ্বিগ্ন করেছে। দর্শক, চীন এই প্রকল্পে 210 কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। ভারতের কাছে এটি কেবল পানি নয়, নিরাপত্তা ও ভূ রাজনীতির প্রশ্ন। তিস্তা প্রকল্পের অবস্থান ভারতের অত্যন্ত কৌশলগত, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি। ফলে এর আশেপাশে কোনো বিদেশি শক্তির উপস্থিতি ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি বলে মনে করে দেশটির নীতি নির্ধারকেরা। বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, এই কনক্লেভের টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সব ঠিকঠাক এগোলে আর মাত্র 3 মাসের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রগুলো বলছে, অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের আলোচনায় এই সমস্ত নিরাপত্তা ইস্যু ছাড়াও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। এই নির্বাচন নিয়েও ভারতের ঘোষিত অবস্থান সুষ্ঠু ও অবাধ, তার সঙ্গে নির্বাচন যেন পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক ও ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হয়। এই অবস্থানকে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন এভাবে যে, ভারত চাইছে কোনোভাবেই হোক আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং আগামী নির্বাচনে তাদের যোগদানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি ঢাকা সফরে আসা এক ব্রিটিশ মন্ত্রীকে জানিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের লড়ার কোনো সুযোগ নেই। স্পষ্টতই এখানে ভারত ও বাংলাদেশের অবস্থানে বিরাট ফারাক রয়েছে এবং দিল্লিতে অজিত দোভাল ও খলিলুর রহমানের মধ্যে আলোচনায় এই অস্বস্তিকর বিষয়টি উঠে এসেছে। তবে এ নিয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পেরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু সমঝোতার শর্ত হিসেবে ভারত যে কিছুতেই শেখ হাসিনাকে হস্তান্তর বা বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি মেনে নেবে না, সেটি ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের এই দিল্লি সফর একটা কূটনৈতিক প্রচেষ্টা, যার মাধ্যমে নির্বাচনের আগে ব্রেকিং দ্য আইস বা বরফ গলানোর প্রক্রিয়ার দিকে যেতে চায় বাংলাদেশ। তবে ভারত যেহেতু শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং নিরাপত্তা ইস্যুতে তাদের বেশ উদ্বেগ রয়েছে, তাই ঢাকা দিল্লি সম্পর্ক রাতারাতি উষ্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে হঠাৎ বৈঠক, এটা কি সত্যি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন দিগন্ত খুলে দিবে, নাকি এটা আসলে বড় কোনো ভূ রাজনৈতিক খেলার একটা সাময়িক চাল মাত্র? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।